আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। মিরপুরে আগুনের প্রায় ২৪ ঘন্টা পর পার হতে চললেও আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসের কর্মীরা কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও ভিড় করছেন স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এর আগে মঙ্গলবার শিয়ালবাড়ির পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ডিএনএ টেস্টের পরেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা আগুন লাগার কথা শুনে আমরা ফোনে যোগাযোগ করছি, ওর ফোন বন্ধ পাইছি। পরে তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম, সারাদিন খুঁজছি, রাইতেও খুঁজছি, আমরা আর ওর খোঁজ পাইনি। ঢাকা মেডিকেল, তারপরে এই যে আপনার বাড়ি ইউনিটেও আমরা যাই খুঁজি, ওখানে ৩ জন রোগী আছে এই বিল্ডিং এরই, কিন্তু ৩ জনের ভিতরে উনি নাই। যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়, এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। এদিকে রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। এ পর্যন্ত ১০ জনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা। গোয়েন্দা পুলিশের একটি দল নমুনা সংগ্রহ করেছে। যাচাই বাছাই শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী। তাদের পরিচয় শনাক্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩ জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আমার বউ হেল্পার, তারা দুজন এক জায়গা বয়ে কাছে। আমরা আগুনে জ্বালা বাড়িতে বাচ্চা ভিতরে আছি, এতটুকুই আছে, এরপরে কোনো ফোন ঢুকে না। এ পর্যন্ত কোনো সংঘাত হচ্ছে না, কইতেছে ফোন বলে চিনতে পারিছি ভাই, আর পোশাক আছে, তা বাদেও আমার বেটার মুখ আমি দেখে চিনেছি ভাই। লাশ ওনারা এখনই হস্তান্তর করবে, যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না সেগুলোকে হয়তো আমরা রেখে দিব, কিন্তু যেগুলো দাবিদার আছে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। যখন প্রশাসন স্যাটিসফাইড হবে যে না ঠিক আছে উনি সঠিকভাবেই দাবি করছেন, স্যাটিসফাইড হলে তখন তার কাছে হস্তান্তর করবে, স্যাটিসফাইড না হলে ওটা আমরা রেখে দেব। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রাকিব হাসান, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাকিব, যেরকমটা দর্শকদের বলছিলাম যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, ৩ জন এখনো হসপিটালে ভর্তি আছেন। তো সব মিলিয়ে আসলে জানাবেন সবশেষ পরিস্থিতি কি সেখানকার? মারফি, মিরপুরের যে শিয়ালবাড়ি যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কিন্তু এই যে এখানে কিন্তু একটা আবেগঘন পরিবেশ, স্বজনদের কিন্তু আহাজারিতে পুরো এই এলাকা কিন্তু এক প্রকার তারা বলছেন যে এখানে যেভাবে আসলে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে, এই ধরনের অগ্নিকাণ্ড কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো এরপর যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এখান থেকে ব্যবস্থা নিয়ে যাওয়া হয় বা এই বিষয়গুলো দেখানো হয়, কিন্তু পরবর্তীতে আসলে এই ধরনের যে বিষয়গুলো হয় বা অগ্নিকাণ্ডের ঘটনা বা এই কেমিক্যালের গোডাউন যে রাজধানীতে আবাসিক এলাকা বা এইসব জায়গায় যে থাকে, এই বিষয়গুলো আসলে সেভাবে তদারকি করা হয় না বলে স্বজনরা অভিযোগ করেছেন। এবং এখানে কিন্তু ১০ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং বাকি কিন্তু এখনও কয়েকজন রয়েছে। ১৬ জনের মধ্যে কিন্তু ৯ জন পুরুষ এবং ৭ জন নারী শনাক্ত করা হয়েছে। তাদের আসলে এছাড়া আসলে যারা রয়েছেন তারা এইখানে আমরা মর্গের মধ্যে এখানে যারা স্বজনরা আছেন তারা তাদের পরিচয় কিন্তু দিচ্ছেন এবং তারা এখানে পরিচয় দিয়ে তাদের শনাক্তর কিন্তু যে পরিচয়পত্রগুলো তারা দিচ্ছেন। এবং
এখানে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যারা এসেছিলেন এবং নিহত হয়েছেন তারা তাদের পরিচয় দিয়ে এখানে কাজ করছেন যাতে ডিএনএ টেস্টের সঙ্গে তাদের সবকিছু মেলানো যায় এবং এখানে যেই নিহত পরিবারের স্বজনরা এখানে আসলে তাদের সব ধরনের তথ্য দিচ্ছেন যাতে করে সহজেই যেই তাদের প্রিয়জন নিহত হয়েছে তাদের সহজে শনাক্ত করা যায়। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে যারা বিশাল একটি লাইন সিরিয়াল ধরে তারা বসে আছেন এবং সব কাগজপত্র কিন্তু তারা দিচ্ছেন। তো ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মিরপুরে আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান, তার কাছ থেকে জেনে নিব সর্বশেষ পরিস্থিতি। সাকিব, বুয়েটের প্রতিনিধি দলে তো সেখানে পৌঁছানোর কথা রয়েছে, তারা কি সেখানে পরিদর্শন করেছেন কিনা জানাবেন, এবং ঘটনাস্থলের আশেপাশে আসলে কি পরিমাণ গার্মেন্টস এবং কেমিক্যাল কারখানা রয়েছে জানতে পারলে জানাবেন সেটা। পারফি, আসলে বুয়েটের একটি প্রতিনিধি দল সকাল 7:30 থেকে 8টার মধ্যে এসে তারা এখানে পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে তারা কোনো ধরনের কথা বলেননি। কিছুক্ষণ আগে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি এসেছিলেন পরিদর্শনে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। যে কেমিক্যাল গোডাউনটি ছিল সেটির গেট কিন্তু বন্ধ ছিল, তারা সেটি কিছুক্ষণ আগে খুলতে পেরেছেন এবং সেখানে প্রচণ্ড ধোঁয়া রয়েছে, যার ফলে কিন্তু ভিতরে এখনও প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যার ফলে তারা এখনো সেটির ভেতরে প্রবেশ করতে পারেনি। গেটটি তারা খুলে রেখেছেন। ধোঁয়া কিছুটা কমলে এবং পরবর্তীতে হয়তো বিকেলের পরে বুয়েটের টিম আবারও তারা আসবেন, এসে আসলে যদি ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, ভেতরে কিভাবে যাওয়া যায় বা এই ধোঁয়া বা এই আগুন কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটি ব্যবস্থা নেবেন। পাশাপাশি সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি এসে বলেছেন যে আসলে এই যে অবৈধভাবে এভাবে কেমিক্যালের যে গোডাউনগুলো, বিশেষ করে পুরান ঢাকায় যখন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে কিন্তু সারা ঢাকা শহরে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে যায়। প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সরকার সেই ব্যাপারে উদ্যোগ নেবে এমনটি তিনি জানিয়েছেন। আমরা পাশাপাশি দেখেছি সকাল থেকে 2 জনকে নিখোঁজের বিষয়ে জানতে তার পরিবারের সদস্যরা তারা এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ করে গিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় খুঁজেও পাচ্ছে না, তার ফলে কিন্তু তারা এখানে আসেন। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন হয়নি কেমিক্যাল গোডাউনে। পাশের যে গার্মেন্টসটি রয়েছে সেখানে কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে এমনটি জানিয়েছেন। পরবর্তীতে বিকেলের পরে হয়তো বা এর পরবর্তী কী আপডেট রয়েছে সেটি জানানো যাবে। মারফি, ধন্যবাদ আপনাকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 3 দফা দাবিতে টানা 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এর আগে গতকাল অবস্থান কর্মসূচির পাশাপাশি লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেন শিক্ষকরা। দাবিগুলোর বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় অসন্তোষ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণাও দেন তারা। এই মুহূর্তে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেছেন শিক্ষকরা। জাতিকে দেশের 6 লক্ষ শিক্ষক সরকার বাহাদুরের কাছে মাননীয় প্রধান এক দাবি, এই প্রজ্ঞাপন নাই ঘরে ফিরবো না, প্রয়োজনে আমার লাশ যাবে কিন্তু এখান থেকে যাবে না কেউ। আমরা দেশের 97% শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, কিন্তু এদেশের সরকার আমাদের সাথে 97% বৈষম্য করে। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, প্রশাসনের পক্ষ থেকে কি কিছু এখনো বলা হয়েছে? যেহেতু টানা 4র্থ দিনের মতো এই অনশন চলছে, তো শাহবাগ এলাকায় নিশ্চয়ই একটি জনভোগান্তি, যানজটের সৃষ্টি হয়েছে, বিস্তারিত জানাবেন এই বিষয়ে।
জি, ধন্যবাদ মারফি আপনাকে। ঠিক কিছুক্ষণ আগেই এই শিক্ষকদের এই যে মার্চ ফর শাহবাগের যে কর্মসূচি গতকাল তারা ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচি তারা কিছুক্ষণ আগে শুরু করলেন, যদিও বেলা 12টায় তাদের এটা শুরু করার কথা ছিল। এবং আমি যদি ভুল না করি এই মুহূর্তে শাহবাগের দিকে যেসব শিক্ষকরা যাচ্ছেন সম্ভবত 50,000-এর কম হবে না সারা দেশ থেকে আগত এসব শিক্ষকরা। তারা তিন ধরনের দাবিতে কিন্তু এই আজকে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন, আপনি যেমনটি বলছিলেন সংবাদে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে আন্দোলন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা করছেন, তারা বলছেন বর্তমানে 5,000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা চিকিৎসা ভাতা বাস্তবতার তুলনায় আসলে খুবই কম। তাও আবার অধ্যক্ষ থেকে প্রতিষ্ঠানের সুইপার একই হিসাব অনুসারে তারা পাবেন। এবং সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনের 40 থেকে 45% পর্যন্ত অর্থ পান, সেখানে তারা পান মাত্র 1000 টাকা বরাদ্দ। এবং এই যে 3 দফা দাবিতে ক্লাস ছেড়ে গত 4 দিন ধরে রাজধানীর মাঠের আন্দোলনে কিন্তু এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং তাদের যে দাবি, তাদের যে 3 দফা দাবি, এই দাবি কিন্তু তারা এর আগেও কিন্তু এই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। এবং রোববার শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধা মারধরের পরও কিন্তু এই নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছিল। এবং এরপরই আপনারা জানেন যে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি ঘোষণা করা হয় এবং এরপরে আজ শাহবাগ ঘেরাওয়ের কর্মসূচি তারা দিয়েছে গতকালই। এবং সেই কর্মসূচির ঘোষণা অনুযায়ী কিন্তু তারা তাদের এই যে আজকের কর্মসূচি পালন করছেন। এবং এরপরেও যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা বলছেন যে 1 দফা দাবিতে তারা চলে যাবেন, অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার দাবিতেই তারা চলে যাবেন। এবং এই যে সমস্যা, এটা স্থায়ী হলে কিন্তু আরো বেশি দীর্ঘদিন ধরে যদি চলে তাহলে কিন্তু আসলে এটি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার উপরে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে। সুতরাং তাদের দাবি যে অতি সত্ত্বর সরকার যেন তাদের এই দাবি মেনে নেয় এবং সেই দাবি অনুসারে দাবি পূরণ হলেই, প্রজ্ঞাপন জারি হলেই তারা ঘরে ফিরে যাবেন বলে তারা আমাদেরকে বলেছেন। মারফি। শাকিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এসব দাবি করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও গোপালপুর স্কুল মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, পিআর দেশের জনগণ বোঝে না, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয় নিয়ে দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে, বাকি মতের জন্য গণভোট হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে যে গণভোট হওয়া হবে না হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না, এই পিআরটা বুঝেন। তারা বলেন না আমরা এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিআর বুঝেন, তাহলে এটা কেমনে হবে? জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে জামায়াত। জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা শোভনীয় নয়। বলে, নির্বাচনের আগে কোন দলের কথায় ভিসি এসপি নির্বাচিত হলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে। এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন, গণতন্ত্রের যে সম্ভাবনা, সেটা ধ্বংস হয়ে যাবে। 2 দিনের সফর শেষে ইতালি থেকে ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:20 তাকে বহনকারী বাংলাদেশ বিমান ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা 7:20 ডক্টর ইউনূস রোমেন বিমানবন্দর থেকে রওনা হন। গেল 13 অক্টোবর ঢাকা থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টে অংশ নেন তিনি।
জলবায়ু ক্ষতি মোকাবেলায় বছরে $2,500 কোটি খরচের প্রয়োজন হলেও করা যাচ্ছে সর্বোচ্চ $1,000 কোটি। আর ক্ষতি সাধনকারী দেশগুলোর কাছ থেকে আসছে মাত্র $50 কোটি, তাও আবার নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শর্তে। এতে প্রতিশ্রুত অর্থ গ্রহণ করে অনেক সময় বাংলাদেশ ঋণের জালে আটকে পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বাড়ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে জীবন ও জীবিকার উপর। হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো বাংলাদেশকে বছরে অন্তত $300 কোটি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। নানান শর্তে ঋণ হিসেবে মিলছে সাকুল্যে $50 কোটি। এতে অর্থনৈতিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। যারা কমিট করেছে এটা একদম ডকুমেন্টারি, বাট কখনোই এটা দেয়নি। এরকম বিভিন্ন দেশ অনেক সময় কমিট করে, দেয় না। আরেকটা আছে ডাবল কাউন্টিং, টাকা দেয় ঠিকই, কয়েকটা জায়গায় হিসাব দেখায়, এটাও আছে। বিশ্লেষকরা বলছেন ক্ষতি মোকাবেলায় সরকারের নিজস্ব তহবিল এবং ধনী দেশগুলো থেকে প্রাপ্ত অর্থ ব্যবহারে অপচয় হয়। অর্থনীতির স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ তার। অ্যাডাপ্টেশনের জন্য ডকুমেন্ট হচ্ছে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, আর মিটিগেশনে হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এই দুইটায় প্রতি বছর আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমাদের $25 বিলিয়ন প্রতি বছর আমাদের ব্যয় করা উচিত। বাট প্র্যাকটিক্যালি আমরা খুবই বেশি যদিও হয় $7-8 বিলিয়ন খরচ করি, আর বেশি করতে পারি না, বিকজ আমাদের ওই অর্থায়ন নাই। অর্থনীতিবিদরা মনে করছেন ক্লাইমেট অর্থায়নে বাংলাদেশের সফলতা খুবই কম। তবে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় সফলতা ইতিবাচক বলেও মনে করেন তিনি। জলবায়ু পরিবর্তন হচ্ছে তাদের কারণে, আবার তাদের নিয়ন্ত্রিত যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থাগুলো বাংলাদেশকে আবার ঋণ দিচ্ছে, ঋণের সুদ নিচ্ছে তারা, ওইটার জন্য তারাই বাংলাদেশকে আরো সমস্যার মধ্যে ফেলছে, ঋণের জালে ফেলছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। মানে বড় যে সমস্ত সংস্থাগুলো আছে তারা যখন অর্থ দেয়, সেই অর্থের মধ্যে এই লোনের কোম্পানিটা না রেখে ওইখানে যদি আমাদের ডোনেশন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় প্যারিস চুক্তির আলোকে ক্ষতিপূরণ আদায়ে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা বাড়ানোরও তাগিদ তাদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পোশাক, ওষুধ কারখানা। পুঁজির ঘাটতিতে ব্যবসা গুটিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। এই বিভাগে বেকার সংখ্যা 5,84,000। শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় উচ্চশিক্ষা থাকলেও কাজ পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না অনেকে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। এক দশক আগেও চট্টগ্রামের পোশাক খাতে শ্রমিক ছিল প্রায় 19 লাখ। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 9 লাখে। চট্টগ্রাম শিল্প পুলিশ 3-এর পরিসংখ্যানে মোট 580টি পোশাক কারখানার মধ্যে চালু আছে 528টি। গত এক বছরে কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে 52টির বেশি কারখানা। এছাড়া গত 3 দশকে 30টির বেশি ঔষধ কারখানা বন্ধ হয়ে চালু আছে মাত্র 8 থেকে 10টি। এতে চাকরি হারিয়েছেন 4,000-এর বেশি শ্রমিক। আমরা যে একটার পর একটা ডিগ্রি নিচ্ছি, কিন্তু সে অনুযায়ী আমাদের কর্মসংস্থান হচ্ছে না। বর্তমানে BCS নিয়ে যেটা শুরু হয়েছে, এটা আসলে মানে একটা রেজাল্ট দিতে 3-4 বছর লেগে যাচ্ছে। মানুষ কোথায় যাবে? মাছ রফতানিতে স্থানীয় ব্যবসায়ীদের আধিপত্য থাকলেও 2 দশকে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অর্ধেকের বেশি। গত এক দশকে অন্তত 1,000 জুতার কারখানা বন্ধ হয়ে গেছে। কাঙ্ক্ষিত ঋণের অভাবে অনেক উদ্যোক্তা ছেড়েছেন ব্যবসা। আমাদের বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে শিক্ষাগুলো হয়, এগুলোতে হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব। বছরের পর বছর সেম প্রিপারেশন নিতে থাকি BCS সরকারি চাকরি, কিন্তু আমরা চাইলে আমরা প্রাইভেট সেক্টরগুলোতে যেতে পারি। আর আগের চেয়ে কমেছে বিনিয়োগ প্রস্তাবও। অনেক ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি ওখানে করার মতো উপযুক্ত না। ল্যান্ড ডিমার্কেশনটা করা হয় নাই। মূলত যতক্ষণ না পর্যন্ত নতুন ইন্ডাস্ট্রি হবে না, ততক্ষণ পর্যন্ত কর্মসংস্থানকে আপনি এগিয়ে নিতে পারবেন না। জেলায় প্রায় 6 লাখ যুবক বেকার বলে জানান এই শিক্ষাবিদ। কর্মমুখী শিক্ষার কথা বারবারই আমাদের বলা হচ্ছে, পুঁথিগত জায়গায় বলা আছে, বাট সেই কাজটা আমরা করি না। তো সেই জন্য এই দায়িত্বটা নিতে হবে সরকারকে, বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা ব্যবস্থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে শিক্ষিত হচ্ছে তাকে। গত 5 বছরে চট্টগ্রামে প্রবাসীদের মধ্যে স্থায়ীভাবে দেশে ফিরেছেন 36.36%। এভাবে চলতে থাকলে বেকারের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
নাদিরা সুলতানা, RTV। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে সকাল 9টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোট দিতে এসে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অমোচনীয় কালি না দেয়ায় জাল ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আর ভোট গ্রহণে ধীর গতির কথা বললেও সুষ্ঠু হলে মেনে নেয়ার কথা জানান শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম রনি। নির্বাচনে মোট ভোটার 27,516 জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে লড়ছে 12টি প্যানেল। দর্শক, নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, ভোটের পরিবেশ কেমন দেখছেন? কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে যদি বলে থাকি আসলে সবার মধ্যে একটা উৎসবের আমেজ কাজ করছে, বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু এই আমেজটা কিন্তু একটু বেশি কাজ করছে। যেহেতু 3 যুগ পর আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য সবাই কিন্তু এক কথায় খুবই খুশি। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু খুবই খুশি। এবং সকাল থেকে কিন্তু প্রচুর লাইন দেখা গেছিল ভোটারদের, এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আসলে ভোটাররা প্রচুর পরিমাণে ভিড় করেছে। এবং যতই আসলে দুপুর বাড়ছিল ততই কিন্তু ভোটার লাইন ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তবে এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মনোনীত ভিপি প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন কমিশনের বিরুদ্ধে। তারা আসলে অভিযোগ করে বলেছেন যেই অমোচনীয় কালি দেওয়ার কথা ছিল সেই অমোচনীয় কালি তারা কিন্তু ব্যবহার করেনি। তারা যেটা ব্যবহার করেছে সেটা মুছে যাচ্ছে। সেই জন্য তারা দুজনেই কিন্তু আসলে সংখ্যায় ছিল হয়তো জাল ভোট হতে পারে। তবে নির্বাচন কমিশনার বলল আসলে যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা আছে সেখানে জাল ভোট হওয়ার কোনো সুযোগ নাই বললেই চলে। তবে ইতিমধ্যে সব জায়গায় সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সাথে, তিনি জানালো দুপুর 1টা পর্যন্ত 35% ভোট গ্রহণ করা হয়েছে। তবে যেহেতু 4টা পর্যন্ত আছে, ইতিমধ্যে কিন্তু ভোট চলছে এবং প্রতিটি লাইনেই কিন্তু প্রতিটি বুথে কিন্তু দীর্ঘ লাইন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এই পর্যন্ত আসলে কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। হয়তো সামনের সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সব প্রস্তুতির পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সবার সহযোগিতা চেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এদিকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্যারেড ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহানগর পুলিশ কমিশনার নির্বাচনের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে দায়িত্ব পালনে আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এদিকে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। 35 বছর পর আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সরকার আসবাবপত্র শিল্পের বিকাশ এবং রপ্তানি বাজার বাড়াতে উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈশ্বিক আসবাবপত্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে 20তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 5 দিনের এই মেলার সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট 48টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করবে 278টি স্টলে। বিএফআইও এর চেয়ারম্যান সেলিম এইচ রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর KM আখতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
হামাস সব মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরতের প্রতিশ্রুতি দেয়ায় গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য রাফা ক্রসিং খুলে দেওয়ার কথাও জানিয়েছে দেশটি। এদিকে বুধবার আরও 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা জানিয়েছে হামাস। এ পর্যন্ত 8 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা। অন্যদিকে হামাসের 8 জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সংগঠনটিকে জোরপূর্বক অস্ত্র ত্যাগ করানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে আজ ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সন্ধ্যা 6টায় প্রথম ধাপে আসবেন বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ, বাকিরা আসবেন রাত 8:30টায়। এদিকে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে আজ 2 ধাপে দেশে ফিরবে টাইগাররা। আগামী 18 অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 27 অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। এদিকে আজ থেকেই অনলাইনে শুরু হয়েছে ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।